সবাইকে স্বাগত নিউ ভিউয়ে। আমি আপনাদের সঙ্গে আছি সাদিয়া শারমিন। আর আজ আমাদের সঙ্গে আছে এমন একজন বিশেষজ্ঞ যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান, অধিকার ও স্বাস্থ্যসেবা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সহকারী অধ্যাপক মোহাম্মদ মোহসিন কবির, বার্ধক্য বিশেষজ্ঞ ও গবেষক, এবং উপপরিচালক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল, পূর্বাচল, ঢাকা। ওনার সম্পর্কে একটু বলা দরকার যে আসলে উনি বিগত 10 বছর ধরে বাংলাদেশের প্রবীণদের অধিকার ও স্বাস্থ্যসেবা নিয়ে বার্ধক্য বিশেষজ্ঞ ও গবেষক হিসেবে কাজ করছেন, এবং খুব কাছে থেকে উনি প্রবীণদের সমস্যাগুলো খুঁজে বের করে তা সমাধানের জন্য সরকারি ও বেসরকারি ভাবে প্রবীণ কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবং তার একক প্রচেষ্টায় বাংলাদেশে জেরিয়াট্রিক কেয়ার গিভার পেশাটির প্রসার ঘটেছে, এবং যা প্রবীণ স্বাস্থ্যসেবার লং টার্ম কেয়ারে যুগান্তকারী ভূমিকা রেখেছে। স্যার, আপনাকে আমাদের নিউক্লিয়ার স্বাগত। জি, তো আপনাকে প্রথমে ধন্যবাদ। আসলে আপনার কাছে একটু জানতে চাই, যদি আপনি এভাবে আমাদের একটু ব্যাখ্যা করতেন যে প্রবীণ বলতে আমরা আসলে কি বুঝি। আসলে প্রবীণ আহ, বলতে আমরা বুঝি একটি মানুষ যখন জন্ম হয়, জন্মের পর থেকে মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে পাড়ি দিয়ে আসে হলো বার্ধক্য। তো মানুষ জন্ম হয়, প্রথম স্টেজটা হলো কি শৈশব, তারপর কৈশোর, তারপর একটা লম্বা সময় ধরে থাকে যৌবন, এবং তারপরেই যে ধাপটা মানুষের সেটি হলো বার্ধক্য বা প্রবীণ। কারো যদি আকস্মিক মৃত্যু না ঘটে, যদি বেঁচে থাকতে হয়, তাহলে সবাইকে এই বার্ধক্যের স্বাদ বা প্রবীণ বয়স অতিক্রম করতেই হবে। আর প্রবীণ কাকে বলে বা প্রবীণ কে, সেটি এক এক দেশের এক এক আইন অনুযায়ী, সেই দেশের নীতিমালা অনুযায়ী সেই প্রবীণ কে হবে, কোন বয়স হবে, সেটি নির্ধারণ করা হয়। এটির সাথে আবার সম্পৃক্ত হলো সেই দেশের মানুষের গড় আয়ু। তো সেই গড় আয়ু, তো সেই প্রেক্ষিতে বাংলাদেশের মানুষের বর্তমানে গড় আয়ু 73 বছর। এবং আমাদের দেশে আমরা যাদের বয়স 60, তাদেরকে ষাটোর্ধ্ব মানুষদের প্রবীণ বলতেছি, যে 60 থেকে যাদের শুরু বয়স, সেই বয়সটাকেই বার্ধক্যকালীন বয়স বা প্রবীণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করব। সেটি কিন্তু বাংলাদেশের জন্য। সেটি আবার বিভিন্ন অন্য দেশে, যে দেশে আবার গড় আয়ু বেশি, তাদের আবার প্রবীণের এই ধাপটাও বেশি। যেমন কোন দেশে 65, কোন দেশে 62, কোন দেশে আবার 55, 58। তো বাংলাদেশে যাদের বয়স 60 বছর, তাদেরকে আমরা প্রবীণ হিসেবে চিহ্নিত প্রবীণ করব। বয়স। তার মানে 60 থেকে আসলে প্রবীণটা শুরু। জি। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো বাংলাদেশে বর্তমানে যে প্রবীণ জনগোষ্ঠী আছে, সেটার আসলে সামগ্রিক অবস্থাটা, এটাকে আসলে আপনি কিভাবে বললাম। প্রবীণ বাংলাদেশে আহ বর্তমানে প্রবীণ রয়েছে 9.28%। এটি সর্বশেষ যে আদমশুমারি হয়েছে সেটির প্রেক্ষিতে, আচ্ছা। বা সেটি আমরা কিন্তু এখন 10%ই বলতে পারি। তো 9.28% প্রবীণ। এটি আমাদের গবেষণা বলতেছে যে বাংলাদেশে 2040-50 সালে প্রবীণের সংখ্যা হবে জনসংখ্যায় 20 থেকে 25%। হ্যাঁ, এটি কিন্তু অ্যালার্মিং। এবং মানুষ কিন্তু এখন আর চিকিৎসা বিজ্ঞানের অবদানে বা নিজেরা সবাই শিক্ষিত, স্বাস্থ্য সচেতন হচ্ছে, সেজন্য কি গড় আয়ু বেড়ে গেছে, এবং সেই জন্য প্রবীণ জনগোষ্ঠী বেড়ে যাচ্ছে। তো সেই প্রবীণ জনগোষ্ঠী বেড়ে যাওয়ার ফলশ্রুতিতে বাংলাদেশে যে এই যে এখন 10% প্রবীণ রয়েছে, তারা আসলে কেমন আছে? তারা আম, এখন বার্ধক্যকালে বার্ধক্য নিয়ে কথা বললে আসলে কথার জানার কোনো শেষ নেই। তো আহ, এই যে বার্ধক্যকালীন জীবনটাকে, এটাকে নানাভাবে ভাগ করা হয়। তো এক হলো আমাদের যে বার্ধক্যকালীন বয়সটা, আমি বললাম কি 60 থেকে প্রবীণ। তো 60 থেকে প্রবীণ হলেও এই প্রবীণদেরও আবার 3 ভাগে ভাগ করা হয়। সেটা হলো 60 থেকে 70 বছর বয়স যাদের, তাদেরকে বলা হচ্ছে ইয়ং ওল্ড। 70 থেকে 80 বছর যারা, আচ্ছা। তাদেরকে বলা হচ্ছে মিডিল ওল্ড। এবং 80+ যারা, তারা হচ্ছে ওল্ড ওল্ড বা ভেরি ওল্ড। এই যে 10 বছর করে করে ভাগ করা হয়েছে, হ্যাঁ। এটারও একটা কারণ আছে। যে এই 10 বছর, যেমন ইয়ং ওল্ড এর যে চাহিদা, প্রবীণদের যে মানসিক অবস্থা, সেটি আবার মিডিল ওল্ডে গিয়ে থাকে না। আবার ওল্ড ওল্ড বা ভেরি ওল্ডে তাদের আবার চাহিদার প্রকারভেদ চেঞ্জ হয়। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে প্রবীণরা, আমি বলবো, ভালো নাই। হ্যাঁ, মানে কারণ এখন
আমাদেরকে প্রবীণদের ভালো রাখার জন্য কার্যকরী পদক্ষেপ হাতে নিতে হবে। বাংলাদেশের প্রবীণদের যে এই যে বললেন যে তারা ভালো নেই বা সবকিছু তো মানে তার মানে কিছু হয়তো আমাদের কিছু ল্যাকিংস তো রয়ে গেছে, তাদের টেক কেয়ার বা কোনো কিছু সামাজিক ভাবে বা হয়তো আমাদের পারিবারিক ভাবে, আমাদের সরকারি ভাবে যে কোনো কিছু। তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রবীণদের অধিকার সুরক্ষার জন্য কোনো আইন কিংবা কোনো নীতিমালা কি আছে? এবং যদি থাকে তাহলে কি সেটার একটু কার্যকারিতা সম্পর্কে যদি একটু বলতেন। আমি এক্ষেত্রে একটু জানতে হবে যে বললাম যে প্রবীণরা ভালো নেই, কেন ভালো নেই? হ্যাঁ, হুম। কারণ আমাদের আগে সামাজিক ব্যবস্থায় একটা প্রথা ছিল, সেটি হলো যৌথ পরিবার প্রথা। পরিবারে সবাই একসাথে থাকতো। সেটি একসাথে এখন থাকতে। গ্লোবালাইজেশনের কারণে সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে এখন কি একক পরিবার গঠন হচ্ছে বা নিউক্লিয়ার ফ্যামিলি। তো এই যে নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হচ্ছে, এটার এফেক্ট গিয়ে পড়তেছে সরাসরি পরিবারের প্রবীণদের উপর। একটা হুম। পরিবারে যদি 4টা সন্তান থাকে, 4টা সন্তান আলাদা হয়ে যাচ্ছে, চাপটা গিয়ে পড়তেছে বাবা মার উপর, যে বাবা মা আসলে তখন কার সাথে থাকবে, কোথায় থাকবে, কিভাবে থাকবে, তার দায়িত্ব আসলে কে নেবে। তো এই প্রশ্নগুলো এখন কিন্তু এসে যাচ্ছে। আবার আমাদের দেশে রিটায়ারমেন্ট এইজ বলে একটা শব্দ আছে, তো রিটায়ারমেন্ট এইজ হলো 59 বছর। অনুসারী। 59 বছরে রিটায়ারমেন্ট এজ। আমি এখন আমরাই বলতেছি, মানে বাংলাদেশই বলতেছে যে একজন মানুষের এখন গড় আয়ু হলো 73 বছর। তার ৭৩ আবার বছর। রিটায়ারমেন্ট এইজ, তাকে আমি রিটায়ারমেন্টে দিয়ে দিচ্ছি 59 বছরে। সেই রিটায়ারমেন্টে যাওয়ার পরেও যদি আকস্মিক মৃত্যু না ঘটে, গড় আয়ু অনুযায়ী বাঁচে, তাহলে সে জীবিত থাকবে আরো কত বছর? আরো 18, ১৮ 15 থেকে 18 বছর ১৫ বাঁচবে। থেকে ১৮। তো এই সময়টা আসলে তার দায়িত্ব কে নেবে রিটায়ারমেন্টে যাওয়ার পরে? কারণ তো সে তো কর্মক্ষম হয়ে যাচ্ছে, সে তো ইনকাম করতে পারতেছে না। অনেকের কাছে এই সন্তান বড় করতে করতে আর টাকা পয়সা বা সম্পদ হাতে নেই, সেগুলো আবার সন্তানরা নিয়ে যাচ্ছে। তো শেষ পর্যন্ত তাদের দায়িত্ব আসলে কে নেবে? কে কে নেবে? নিচ্ছে এখন? নিচ্ছে কে? বা তো অনেকেরই তো আসলে সন্তানরা দেশের বাইরে চলে যায়। অনেকে হ্যাঁ, হয় যে শুধু টাকা পয়সা পাঠাতে পারে, কিন্তু তাদের যে একটা তাদের তো কেয়ারও দরকার হয়। তাদের হ্যাঁ, না শারীরিক সেটা অক্ষমতা সেটা হয়, আবার ভিন্ন অসুস্থতা হয়। ভিন্ন ক্ষেত্র, যে সন্তানরা তাদের কেরিয়ার আছে, তারা বাইরে যাবেই, তারা বাইরে যাবে, তারা তো তাদের কেরিয়ার, তাদের জীবন, হুম এটা তো হুম। আটকানো যাবে না। কিন্তু বাবা মার সঠিক দায়িত্বটা তো নিতে হবে, যে তার কেয়ারটা, সে যে যত্ন পাচ্ছে কিনা, তাকে যে চিকিৎসাটা পাচ্ছে কিনা, তার সেটাই। যে চাহিদাটা সে পূরণ করতে পারতেছে কিনা, সেগুলোর আহ, খবর নিতে হবে। না হইলে সেগুলোর ব্যবস্থা করতে হবে তাদের জন্য, বাবা মার জন্য। তারপর সন্তানরা তাদের লাইফ নিয়ে, তাদের জীবন নিয়ে তারা চিন্তা করুক। তো সেটা সন্তানদেরও আটকে রাখা যাবে না এই গ্লোবালাইজেশনের যুগে। কারণ এক্ষেত্রে আবার দেখা যাচ্ছে আহ, বাবার বয়স 85 বা বেঁচে আছে, মায়ের বয়স 85, সন্তানের বয়স 60, সন্তানও প্রবীণ। তো একজন প্রবীণ আরেকজনের প্রবীণের দায়িত্ব তখন কিভাবে নেবে? বা সন্তান মায়ের সেবা করতে করতে তার 60 বছর হয়ে গেছে, তো তার আর নিজের ক্যারিয়ার, নিজের লাইফ, সেগুলোও তো করতে হবে। তো সব মিলিয়ে পুরো ব্যবস্থাটাকে নিয়ে চিন্তা করার একটা সময় এসছে। আর এই যে প্রবীণ জনগোষ্ঠী, এদের একটা বয়সের পরে গিয়ে নিজের শরীরই নিজের প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। আমরা যারা ইয়ং আছি, আমরা অনেক শত্রু খুঁজে বেড়াই, যে আমাদের শত্রু কে, আমাদের পেছনে কেউ না কেউ কাজ করতেছে বা আছে, এটা আমাদের মেন্টালি থাকে। কিন্তু এই আমরাই যখন বার্ধক্যে পৌঁছাবো, বা যারা বার্ধক্যে আছে, তাদের আর নতুন করে শত্রুর প্রয়োজন হয় না। তাদের নিজের শরীরই তাদের নিজের প্রধান শত্রু হয়ে শত্রু যাচ্ছে। হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের আম, কথা আমাদের চিন্তা করতে হবে, তাদের নিয়ে কাজ করতে হবে, তাদের নিয়ে ভাবতে হবে। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে বাংলাদেশে আইন পালা। আছে কিনা, আইন আইন তো বাংলাদেশে আছে। বাংলাদেশে 2013 সালে একটা আইন পাশ হয়েছে, সেটি হলো পিতামাতার ভরণ পোষণ আইন। হ্যাঁ, তো আমাদের 2013 সালে আমাদের চিন্তা করতে হয়েছে যে পিতামাতার ভরণ পোষণের আইন লাগবে। তার মানে বুঝতে হবে যে তখন থেকে আমরা অ্যালার্মিং অবস্থায় আছি, যে বাবা মাকে নিয়ে বা প্রবীণদের নিয়ে, যে এখন আমাদের আইন করে শেখাতে হচ্ছে যে বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। তো সেই আইন আছে, তো সেই আইন থাকলেও সেই আইনের প্রয়োগটা ওইভাবে নেই। কারণ সন্তান যতই কষ্টে থাকুক, উম, সন্তান না, সরি, বাবা মা যতই বাবা কষ্টে মা। থাকুক, হ্যাঁ, যতই অবহেলায় থাকুক, তারা সন্তানদের বিরুদ্ধে কোনো আইনি জটিলতায় যেতে চায় না। কোনো যেতে বাবাই, চায় কোনো না। মাই তার সন্তানের বিরুদ্ধে
একটা কমপ্লেন করতে চায় না, সন্তানকে তারা বিপদে ফেলতে চায় না। তো এই না। আইনে, আর এই আইনের ওইভাবে আমাদের প্রচারও নেই। আমরা যারা ইয়ং রয়েছি বা আমরা যারা সামাজিক ভাবে নানান জায়গায় রয়েছি, কাজ করতেছি, তারা কিন্তু এই আইনটা সম্পর্কে জানি না, যে পিতামাতার ভরণ পোষণ আইন। যদি জানতাম তাহলে দেখতাম যে আমার পাশের বাসায় কোনো বাবা মাকে, কোনো প্রবীণকে তারা দেখতেছে না বা তারা ই করতেছে না, অন্তত তো বলা যেত নক করে যে আপনার হ্যাঁ, বাবা মার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে, কারণ একটা একটা দেশে আইন এখন আছে। একটা আইন আছে। তো এই হ্যাঁ, আইন, হ্যাঁ। এটা আম, আমি বলবো এটা প্রবীণদের জন্য একটা শক্তি হিসেবে এই আইনটা। কিন্তু কোনো বাবা মাই সন্তানের বিরুদ্ধে কোনো মামলা বা কোনো কমপ্লেন করতে চায় না, কিন্তু সামাজিক ভাবে আমরা এই আইনটাকে প্রচার করে আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারি, যে এরকম একটা আইন আছে, বাবা মার দায়িত্ব নিতে হবে এবং বাবা মা দেখভাল করতে হবে। আর আরেকটা আম, রয়েছে, 2014 সালে বাংলাদেশের প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট বাংলাদেশের প্রবীণদের কিন্তু সিনিয়র সিটিজেন বা জ্যেষ্ঠ নাগরিক ঘোষণা করেছেন। তো সেই ঘোষণাপত্রে কিন্তু অনেক কিছু ছিল, চমকপ্রদ অনেক কিছু, যে প্রবীণরা বাসে গেলে তাদের আলাদা সিটের সিট ব্যবস্থা দিতে থাকবে, হবে। তারা কোনো ব্যাংকে বা কোথাও গেলে লাইনে দাঁড়াতে হবে না, কোথাও অনেক ফ্যাসিলিটি, এরকম অনেক কিছু বলা আছে। তো বিনা সেগুলো কিন্তু ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে আর কি। অগ্রাধিকার অগ্রাধিকার পাবে। তো সেগুলো কিন্তু কাগজে কলমে রয়ে গেছে, সেগুলো কিন্তু সেই 2014 সাল, আজকে 2025, 10-11 দশ বছর হয়ে বছর গেল। হ্যাঁ, তো এখন পর্যন্ত আমরা কিন্তু সেটি দেখি ইমপ্লিমেন্ট না, হয়নি। যে এবং ইমপ্লিমেন্ট হয় না। তো প্রবীণদের আমরা ওইভাবে জ্যেষ্ঠ নাগরিক হিসেবেও সম্মানটা করতেছি না। দিতে তো পারছি না। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো যে মানে নীতিমালা, যেহেতু নীতিমালা নিয়ে তো কথা বললাম আসলে, তো এখন আমাদের দেশে যে প্রবীণ, সেটার তো তাহলে বলতে হবে যে প্রবীণ সেবার যে বর্তমান অবস্থা, আপনি অলরেডি যেটা বললেন হয়তো কিছু আমরা একটা ধারণা পেলাম, বাট বর্তমান আসলে আপনি যেহেতু এটা এই সেক্টরটা নিয়ে কাজ করছেন, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, মানে প্রবীণদের সেবার বর্তমান অবস্থাটা সম্পর্কে আপনি যদি একটু কিছু বলতেন, আমি মানে শুরুতে এই জন্য যতটুকু। বলেছি যে আমাদের দেশে প্রবীণরা বর্তমানে ভালো নেই, কারণ এই সেবার মানের অবস্থা এবং তাদের এই যে আম, বিভিন্ন ঘোষণাপত্রে তাদের যে সম্মান দেওয়ার কথা ছিল, সেগুলো পেলেও তারা অন্তত সম্মানিত হিসেবে থাকতো। কিন্তু আম, ওইভাবে ভালো নেই। আমাদের এখন যে হাসপাতালগুলো আছে, যত হাসপাতাল, সেখানে জেরিয়াট্রিক মেডিসিন বলে একটা, জেরিয়াট্রিক ওয়ার্ড বলে একটা শব্দ আছে। আমরা শিশুদের জন্য বলতেছি পেডিয়াট্রিক। আর পেডিয়াট্রিক। হ্যাঁ, 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 আর প্রবীণদের ক্ষেত্রে সেটা হলো জেরিয়াট্রিক। হ্যাঁ, তো পেডিয়াট্রিক। জেরিয়াট্রিক শব্দটার সাথেই তো আমরা পরিচিত না, বললে না, পরে কেউ পরিচিত বোঝেই না। না, বোঝেই না। তো এই যে জেরিয়াট্রিশিয়ান, জেরন্টোলজিস্ট, জেরিয়াট্রিক নার্স, জেরিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট, জেরিয়াট্রিক সাইকোলজিস্ট, জেরিয়াট্রিক ইউনিট, এগুলো কোথায়? কারো চোখে পড়েছে এখন পর্যন্ত কোথাও? আসলে সত্যি কথা বলতে, আমি আজকে আপনাকে ইন্টারভিউ করব, সেইটার সেই সম্পর্কে যখন আমি একটু ধারণা নিচ্ছিলাম, আমি নিজেই প্রথম এই জেরিয়াট্রিক ওয়ার্ডটা শুনেছি। হ্যাঁ। তো আসলে আমি জানতাম না জেরিয়াট্রিক কোনো ওয়ার্ড আছে, তখন আমি আবার একটু গুগল করে একটু দেখলাম যে হ্যাঁ, পেডিয়াট্রিক যেরকম জেরিয়াট্রিক, তো এই বিষয়টা হ্যাঁ, আসলে তো সচেতন, মানে এই যে আমরা জানি না, তো এই বিষয়টাকে আসলে এই কিভাবে এই জানানো এইটা যায়, এটা এটা আপনি মনে করেন? জানানো গেলে আসলে প্রবীণদেরকে ভালোবাসতে হবে, প্রবীণদেরকে গুরুত্ব দিতে হবে। আসলে প্রবীণ মানে কিন্তু সমাজের বোঝা না, তারা আমাদের বোঝা, অহংকার, তারা আমাদের অহংকার, তারা আমাদের অস্তিত্ব। অস্তিত্ব অবশ্যই। তারা আছে বলেই কিন্তু আজকে আমরা, এটা ভুলে পৃথিবীতে গেলে আমরা হবে না। এসেছি। তো হ্যাঁ, হ্যাঁ, আমরাও অবশ্যই কিন্তু প্রবীণ হব। হবে। আজকে আমি, আপনি, আমরা হয়তোবা ইয়ং আছি বা প্রবীণের আগের ধাপের বয়সে আছি আর কি। হ্যাঁ, তো এর পরের ধাপে কিন্তু আমাদের কি বার্ধক্য। তা আমরা যখন প্রবীণ হব, তখন আমাদের পরের জেনারেশন বা তারা তারা তখন আমাদের সাথে কি করবে? তো এই বিষয়গুলো, এটা মানে প্রবীণদের নিয়ে কথা বলা বা প্রবীণদের নিয়ে কাজ করা মানেই প্রবীণদের জন্য না, এটা আমাদের নিজেদের নিজেদের জন্য, জন্য, আমাদের মানে সামাজিক স্বস্তিময় একটা সচেতনতা, সেটা আমরা আসলে বার্ধক্যের যে জন্য। কেউ যার হ্যাঁ, যার জায়গা থেকে তৈরি করতে পারি। তৈরি করতে হবে, এবং সেটি হুম। সরকারি বেসরকারি পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায়ে এবং নিজের ঘর থেকে শুরু করতে হবে এই 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 কাজটা। জি, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আরেকটা যেটা আমার মানে প্রবীণদের কথা আসলে তো আসলে আমাদের একটা আমাদের
তো আসলে কালচারালি যদি মনে করি যে পাশ্চাত্য এবং আমাদের যে একটা তো অবশ্য পার্থক্য আছে। তো এই যে উন্নত বিশ্বে এবং বাংলাদেশের যে প্রবীণ সেবা এবং এই যে অধিকার, এসব এটার মধ্যে আপনার কাছে কি কোনো মনে হয় কোনো পার্থক্য আছে? বা আহ যে নিউক্লিয়ার ফ্যামিলি তো ওদের ওখানে আরো অনেক আগে শুরু হয়েছে, তো সেইটার তো একটা মনে হয় প্রভাব কাজ করছে। বা সেই এই জিনিসগুলোকে আপনি কিভাবে আসলে পার্থক্যগুলোকে দেখেন বা বিশ্লেষণ করবেন? পার্থক্য গুলোকে দেখা হয় আসলে, আমি যদি এক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে বলি, আমাদের দেশের এশিয়ান কান্ট্রি বা আমি আমার আমার দেশই বলি, বাংলাদেশ, আমাদের হ্যাঁ। যে পরিবার প্রথাটা ছিল, আমরা যেটা ভেঙে এখন নিউক্লিয়ার ফ্যামিলি করতে হুম হচ্ছে, হুম। আমাদের সোসাইটি আমাদের সোসাইটি ছিল, আমাদের একটা নিজস্ব কালচার, সেটা আমাদের কালচার ছিল। আমাদের কালচার কিন্তু অনেক স্ট্রং কালচার। তো আমরা যখন আচ্ছা। পাশ্চাত্যের কালচারের দিকে যাচ্ছি, যে পাশ্চাত্যে যেরকম, তো পাশ্চাত্যে তো আবার প্রবীণের দায়িত্ব নিচ্ছে, সরকার নিচ্ছে, রাষ্ট্র নিচ্ছে, নাহলে বেসরকারি ভাবে নিচ্ছে, বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের মাধ্যমে নিচ্ছে, বিভিন্ন ভাবে তাদের দায়িত্বগুলো নিচ্ছে। কিন্তু বাংলাদেশে সে কালচারে যাচ্ছে, কিন্তু আসলে প্রবীণদের দায়িত্ব আসলে কে নিচ্ছে বা কারা নেবে, তাদের ভবিষ্যৎ কি হবে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো পরিকল্পনা নেই। আমাদের সরকার প্রবীণদের, তাও সব প্রবীণ না, কিছু সংখ্যক প্রবীণদের বয়স্ক ভাতা দিচ্ছে, সেটি হলো মাসে 600 টাকা। তো সেই 600 টাকা দিয়ে একজন প্রবীণের, হ্যাঁ, এটা একটা কিছুই সম্মান হয় না। সূচক অর্থে, যে যে সে বয়স্ক ভাতা পাচ্ছে, একটা সম্মান পাচ্ছে। কিন্তু আসলে সে 600 টাকা দিয়ে সে কি ওষুধ খাবে, না খাবার কিনে খাবে, না কি করবে? তো সেটা না বাসা পর্যাপ্ত ভাড়া না। দিবে। তারপরেও আমরা শুরু করেছি, সেটা হয়তো বা বাড়বে ভবিষ্যতে, ভবিষ্যৎ চিন্তা করবে অনেক কিছু। তো সেটা যেন শুরু তো হয়েছে, তো সেটাই কম কিছু না। আর উন্নত বিশ্বে প্রবীণদের অনেক সুযোগ সুবিধা আমাদের অনেক দেশেই, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশেও কি প্রবীণ, যাদের বয়স প্রবীণ যারা, তাদেরকে কিন্তু বাসে থেকে আরম্ভ করে ইভেন প্লেনে পর্যন্ত অর্ধেক টিকিট ভাড়া, অর্ধেক আচ্ছা। ভাড়া। তাদের কোথাও লাইনে দাঁড়াইতে হয় না, তাদের হসপিটালে চিকিৎসা খরচ অর্ধেক। আর উন্নত বিশ্বে তো সরকার নিজেই সব দায়িত্ব নিয়ে নিচ্ছে ভরণ পোষণের প্রবীণদের। আর একটু আগে যেটা আমি বললাম যে আমাদের একটা সুন্দর কালচার ছিল, রিসেন্টলি দেখা যাচ্ছে যে উন্নত অনেক, আমি দেশের নাম বলবো না, অনেকগুলো দেশ আমাদের এই থিওরিতে, মানে আমরা যেটা ভেঙে দিচ্ছি, তারা এখন এই থিওরিতে আসতে যাচ্ছে। এগিয়ে হ্যাঁ, আসছে এটা এই নিয়ে তারা থিওরিতে। গবেষণা করতেছে কিভাবে। কারণ যখন দেখতেছে একজন প্রবীণকে যখন ওল্ড হোমে সরকারি ভাবে রাখা হচ্ছে, তার পেছনে যে ব্যয় খরচ হচ্ছে সরকারের, যে টাকা খরচ হচ্ছে, যখন তারা প্রণোদনা ঘোষণা করতেছে যে তুমি সন্তানদের প্রতি, যে তুমি যদি তোমার বাবাকে বা মাকে তোমার সাথে বাসায় রাখো, সরকার তোমাকে $এত দিবে, এত টাকা দিবে বাবা মার জন্য। তো সেই টাকার জন্য কিন্তু ছেলে মেয়ে এখন বাবা মাকে হুম হুম। রাখতেছে। তাকে তার মানে যত্ন কিন্তু করছে। তারা এখন কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়েছিল, এখন আবার কি, তারা আবার আবার যৌথ ফ্যামিলির দিকে আবার যৌথ দিকে ফ্যামিলির আবার প্রতি ঝুঁকছে তারা। ইন্সপায়ার করতেছে, যে কারণ এটা দরকার, নইলে আসলে প্রবীণরা প্রপার সেবা পাচ্ছে না। হ্যাঁ, তো আমাদেরও এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। আর এক্ষেত্রে আমি বলবো যে আমাদের মানুষের, বাংলাদেশের মানুষের একটা ট্যাবু আছে, যেটা হলো যে ওল্ড হোম বা বৃদ্ধাশ্রম বা রিটায়ার্ড হোম মানেই খারাপ। হ্যাঁ, তো হুম এটা হুম। এটা এটা একটা একদম ভুল ধারণা। ওল্ড হোম বা রিটায়ারমেন্ট হোম বা যে প্রবীণদের নিয়ে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে প্রবীণরা থাকলে বরং বাসার থেকে ভালো থাকে, ভালো যে থাকে। থাকে, কারণ একটা কমিউনিটি ভেতরে থাকে। সেখানে তারা যখন চিকিৎসা সেবা পাচ্ছে, সেখানে তারা তাদের মানসিক যা ভাবেও ভালো দরকার থাকছে। পাচ্ছে, মানুষের সাথে সান্নিধ্য সহ পাচ্ছে। মানে সবসময় হ্যাঁ, সঙ্গে লোক থাকছে, হ্যাঁ, গল্প গুজব করতে ল- পারছে। গল্প গল্প করতে হ্যাঁ। পারতেছে, তাদের সময় কাটতেছে। তো এই ভালো সময় জিনিসগুলোকে কাটছে। মানে এখন আর নেগেটিভ ভাবে দেখার কোনো সুযোগ নেই। এটা নেগেটিভ ভাবে দেখা মানে কিন্তু প্রবীণদের সমস্যা তৈরি করা। কারণ প্রবীণরা তৈরি করা। বাসায় আছে, আমি তো বলবো বাসায় থেকে অনেক প্রবীণ সাইলেন্ট সুইসাইড করে, সাইলেন্ট সুইসাইড করে। তো কিভাবে? কারণ একটা বাবা বা মার হঠাৎ পেটে ব্যথা আসলো, সন্তানকে যে বলতেছে বাবা আমার পেটে ব্যথা। হ্যাঁ, সন্তান দেখা গেল ফার্স্টে শুনলো, পাত্তা দিল না, একদিন, 2 দিন, হুম। 3 দিন, 3বার বললো, বলার পর আর কিন্তু ওই বাবা বা ওই মা আর সন্তানদের বলে না, রাগ করে ব্যথাটা, কারণ অভিমান বলে লাভ করে। কি, অভিমান কি, আবার তার কাছে টাকা নেই। তার কাছে যদি টাকা থাকতো, অর্থ থাকতো, সে সন্তানকে বলতো না। নিজের শরীর সম্পর্কে সবাই সচেতন, পৃথিবী থেকে কেউই আহ, মারা যেতে চায় না, সবাই চায় আরো বেঁচে থাকতে।
পৃথিবীটা এটাই আকর্ষণীয়, মানে এটাই আকর্ষণ মানুষের জীবনের। তো সেই প্রবীণ বা বাবা মা নিজের টাকা থাকলে নিজেই চিকিৎসকের কাছে যেত, নিজেই নিজের চিকিৎসা করাতো। কিন্তু সন্তানের কাছে যখন বলা হচ্ছে, সন্তান পাত্তা দিচ্ছে না, সেই সময় কিন্তু সেই বাবা মা আর বলতেছে না। না বলার প্রেক্ষিতে দেখা গেল 1 বছর পরে, 6 মাস পরে হঠাৎ করে বুকে ব্যথা হয়ে বাবা মা মারা গেল। তখন সন্তানরা হ্যাঁ। কান্দাকাটি করতেছে যে আরে মা হুম, বাবা হুম। মারা গেছে হার্ট অ্যাটাক করে বা কোনো কিছুতে, কিন্তু সে কিন্তু 1 বছর আগে বলেছিল যে আমার একটু ব্যথা এখানে, শরীরটা যেন কেমন হ্যাঁ, কেমন তখন লাগে। সেটাকে তারা আসলে শুধু একভাবে গ্রাহ্য করেনি আর কি। গ্রাহ্য করে নেয়। সেটা যদি তখন গ্রাহ্য করতো, হয়তোবা তিনি আরো বেঁচে থাকতে পারতো বেঁচে থাকতে আরো পারতেন, বা কিছুদিন, সঠিক সময়ে মানে তার সঠিক সঠিক, সিদ্ধান্তটা নেওয়া হলে। হ্যাঁ, সঠিক সিদ্ধান্তটা নেওয়া হতো। এরপর আসি হলো আমাদের এই যে বর্তমানে দেশ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বাংলাদেশের কেন অর্থনীতির চাকা ঘুরতেছে, তো এই অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কে? বা কারণ বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যায় ইয়ং পপুলেশনের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হলো 99%, বা 40%, 99.99%, বা আমরা 40%ই বলতে পারি। তো ইয়ং মানেই কি? শক্তি। ইয়ং মানে কাজ করতেছে। এই যে কাজ করতেছে তারা, এই কাজ করে তারা কি করতেছে? দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছে। যে রিক্সা চালকটা রিক্সা চালাচ্ছে, সে কি শুধু রিক্সা চালাচ্ছে? না, সে দেশের অর্থনীতির কন্ট্রিবিউট করতেছে, কাজ করতেছে, টাকা টাকা ইনকাম করে সেটা আবার দেশেই খরচ করতেছে। বিদেশে যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে, যে তারা কাজ করতেছে ওইখানে, হার্ড ওয়ার্ক পরিশ্রম করে দেশে কি টাকা পাঠাচ্ছে, পাঠাচ্ছে। সেই টাকা দিয়ে কিন্তু দেশ উন্নত হচ্ছে। কিন্তু সেই সেই যে ইয়ং যারা, এরা কতদিন কাজ করতে পারবে? এরা প্রবীণ হবে না। এই যে একটা বিশাল সংখ্যক প্রবীণ, একটু আগে আমি যেটা শুরুতেই বলেছি, 2040-50 হুম। সালে বাংলাদেশের জনসংখ্যায় প্রবীণ থাকবে 20 থেকে 25%। তো এই ইয়ং যখন হুট করে বার্ধক্যে প্রবেশ করবে, তখন এখন থেকে যদি আমরা প্ল্যান না করি, পরিকল্পনা না করি, সেটা সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে থেকে পরিকল্পনা না করলে, সেই সময় এই বিশাল সংখ্যক প্রবীণের দায়িত্ব আসলে কে নেবে? কিন্তু তারা কি দেশের জন্য কিছু করেনি? তারা কি দেশের জন্য অর্থনীতিতে কন্ট্রিবিউট করতেছে না? তো তাদের অবশ্যই। বার্ধক্য জীবনের দায়িত্ব আসলে কে নিবে, কিভাবে নিবে, তারা কার সাথে থাকবে, খাবার কোথায় পাবে, চিকিৎসা কোথায় পাবে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার সময় এসেছে এখন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আরেকটা বিষয় যে আসলে সারা বিশ্ব জুড়েই কিন্তু বা যে মানে ওলঝন নিয়ে কিছু স্ক্যাম শোনা যায় অনেক সময়। হ্যাঁ। তো সেটার পার্সেন্টেজটা আসলে ধরেন যদি আমরা বলি ইউএসএ বা ধরেন ওরা ওই যে হিউজ ইন্স্যুরেন্স নেয় বা এরকম, তো সে ইউএসএ বা চায়নায় এই জিনিসটা কেমন, বা এবং বাংলাদেশের ক্ষেত্রে সেই জিনিসটা কেমন, এটা সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন। এখন ইউএসএ বা কানাডা বা উন্নত বিশ্বে বা উন্নত দেশগুলোর কথা যদি বলি, তো সেখানে প্রবীণ হয়ে গেলে, একটা নির্দিষ্ট বয়সের পরে গেলে সরকার দায়িত্ব নিয়ে নিচ্ছে তার। হুম। সরকার আবার একা নিচ্ছে না, বিভিন্ন বীমা কোম্পানি, বিভিন্ন বেসরকারি অর্গানাইজেশনের সিএসআর ফান্ড বলে একটা ফান্ড আছে, তো সেগুলো কিন্তু সরকারকে দিচ্ছে প্রবীণ সেবায় কাজ করতে। বিভিন্ন বীমা কোম্পানি তাদের সাপোর্ট দিচ্ছে, প্লাস সরকার তাদের দায়িত্ব নিয়ে নিচ্ছে, চিকিৎসা থেকে আরম্ভ করে ফুল দায়িত্ব তার মৃত্যুর আগ পর্যন্ত। তো সেটি উন্নত বিশ্বে একটা এই সিস্টেম ডেভেলপ হয়ে গেছে। তো বাংলাদেশে এই যে ওল্ড হোম বা রিটায়ারমেন্ট হোম, এই বিষয়গুলো তো আমরা এখন পর্যন্ত এস্টাবলিশ করতে পারি নাই। এগুলো করতে গেলে বরং আরো এখন অনেকে নানান ধরনের কথা বলে যে বৃদ্ধাশ্রম কেন? আচ্ছা, বৃদ্ধাশ্রম বা ওল্ড হোম, বা আমি এখন যে প্রতিষ্ঠানে কাজ করি, যে এখানে দায়িত্ব আছি, সেটি হলো জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ বাংলাদেশ রিটায়ারমেন্ট ফ্রেন্ডশিপ। হোম অ্যান্ড হসপিটাল। এটি কিন্তু একদম জাপানের আদলে একটা প্রবীণদের এই উপমহাদেশে বড় সেট আপ বাংলাদেশে হয়েছে, এই পূর্বাঞ্চলে। হুম, হুম। তো এটি, তো এখানে এই কম্পাউন্ডের ভিতরে পুরোটাই প্রবীণ বান্ধব। প্রবীণদের জন্য এটার ভেতরে এহেন কিছু নাই যে নাই। হ্যাঁ, এদের আলাদা থাকার আবাসন ব্যবস্থা, তাদের জন্য জেরিয়াট্রিক হসপিটাল আলাদা, আচ্ছা। তারপর তাদের হসপিস সেন্টার, তাদের একদম এন্ড লাইফ কেয়ার, যেটা পথযাত্রী মৃত্যুর সময় তখনও তাদের জন্য অনেক কিছু করার আছে। স্বস্তিময় মৃত্যু প্রদান করাও একটা কাজ। যে মানুষ তো মারা হুম, যাবেই, হুম। তাকে আনন্দ বা স্বস্তিতে সে যেন মারা যায়। তো
সেই হসপিস সেন্টার, এটার ভেতরে আবার বিনোদনের জন্য আছে কি সুইমিং পুল, সোনা, জাকুজি, মুভি খেলাধুলার থিয়েটার, ব্যবস্থা। মুভি থিয়েটার, খেলাধুলার ব্যবস্থা। মানে একজন প্রবীণের জন্য একটা কমপ্লিট হাব। এখন এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে বেসরকারি পর্যায়ে, বেসরকারি ভাবে জাপানের আদলে, বিদেশের আদলে তৈরি করেছে। এটা যে তারপরেও তো একটু ভাইয়া, আহ, জাপানের আদলে যে বলছেন, তার মানে জাপানেও কি জিনিসটা একদম এভাবেই করা হয়, অর্থাৎ হ্যাঁ, জাপানেও ঠিক এইভাবেই টেক কেয়ারটা করা হয়? এইভাবেই করা হয়। বরং আচ্ছা। জাপান থেকে যে প্রতিনিধি দল আসতেছে আমাদের এখানে বাংলাদেশে, তারা এসে বলতেছে যে তাদের চেয়েও সুন্দর করা হয়েছে এটা আর কি। বেটার। হ্যাঁ, বেটার করা হয়েছে। তো এই যে এটা বেসরকারি পর্যায়ে করা হয়েছে, তো এটা তো তাও তো মানে আমাদের দেশে শুরু তো হয়েছে যেরকম। তো এই যে প্রবীণরা, প্রবীণদের জন্য এই ধরনের প্রতিষ্ঠান সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে আরো অনেক দরকার, এবং সেই সাথে আমাদের মানুষের বা সাধারণ জনগণের যে ট্যাবু যেটা, সেটা ভাঙা দরকার। যে না, আমার বাবা মাকে মানসিকতার আমি যে পরিবর্তন। বাসায় রাখলে, বাসায় একা থাকতে, ছেলে মেয়ে বিদেশে, বাবা মা বাসায় একা, রাতে অসুস্থ হলে তাকে কে ডাক্তারের কাছে নিয়ে যাবে? কে দেখাশোনা করবে? হ্যাঁ, তাদের হয়তো সম্পদ আছে, বাসায় আছে, তার সম্পদ যে তাদেরকে কেউ মেরে তার সম্পদ নিয়ে যাবে না, যে একটা হুম। আতঙ্ক থাকে, যে ভয়ে থাকে প্রবীণরা বাসায়, যে থাকে না সেটাও কে দেখা গেল তা, হ্যাঁ, বিশাল বড় ফ্ল্যাট, হ্যাঁ, 2000, 3000, 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সেটি আবার মেনটেন করা একজন প্রবীণের পক্ষে সম্ভব না। সেটাই তখন আবার মাথায় কি বোঝা হয়ে দাঁড়ায়। ছেলে মেয়ে বিদেশে, তো তারা আসলে কোথায় যাবে? তারা নিরাপদ আশ্রয় কোথায় পাবে? এটা তো বললাম যারা উচ্চবিত্ত প্রবীণ তাদের কথা। আর যে নিম্নবিত্ত। নিম্নবিত্ত প্রবীণ আছে তাদের কথা আমরা এখন কেউ জানি? যে যে রিক্সা চালকটা রিক্সা চালাইতো সারা জীবন, রিক্সা দিলে আমার দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতো, সে আজকে কেমন আছে? সে কি ওই বস্তির ঘরে যখন প্রবীণ বার্ধক্যে আর শক্তি নাই, কাজ করতে পারতেছে না, পড়ে আছে, সে কি এখন 3 বেলা খাবার পাচ্ছে? আপনি কি জানেন? আমি কি জানি? পাচ্ছে না। তারা, আছে না। অনেক প্রবীণ অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাদের মৃত্যুর দিন গুনতেছে, আবার মারাও যাচ্ছে না। তো এটা কি তাদের প্রাপ্য? প্রাপ্য না, না। আমাদের অবশ্যই তো কি, প্রাপ্য নয়, কিন্তু ভাই এখানে একটা আমার মনে হয় যে বিষয় যে অর্থনৈতিক সচ্ছলতারও তো একটা বিষয় আছে এখন। যেটা হচ্ছে জাপান ফ্রেন্ডশিপ, যেটার সাথে আপনি আছেন, হ্যাঁ, তো সেখানে ওইটার ধরেন ওখানে কি যারা প্রবীণ ওখানে থাকতে যাচ্ছে, তাদের জন্য নিশ্চয়ই একটা কস্ট তো প্রোভাইড করতে হয়। হ্যাঁ, এখানে কস্ট প্রোভাইড করতে হচ্ছে। প্রোভাইড করতে হয়। হয়তো সরকারি গুলোতে হয়তো কিছুটা, হয়তো ওরা যদি কখনো সরকারি ভাবে যেগুলো তৈরি হয়েছে অল্প সংখ্যক বা যেটাই, সেগুলোতে হয়তো কস্টটা হয়তো কিছুটা সরকার দিতে পারে, কিছুটা। আসলে সিস্টেমটা কি, এটা একটু জানতে চাচ্ছিলাম, এই কস্টের এটা হলো বিষয়টা। কষ্টের বিষয়ের চেয়ে আগে হইলো আমাদের দেশে যে আইন আছে, সেই আইনই হলো প্রবীণ বান্ধব না। ওখানে বলা আছে যে ওল্ড হোমের ক্ষেত্রে, যত ওল্ড হোম আছে বাংলাদেশের সরকারি এবং ফ্রি হুম। ওল্ড হোম গুলো, ফ্রি যেগুলো বেসরকারি বাজার, সেখানে প্রবীণদের থাকার নিয়ম হলো এখানে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে সুস্থ হইতে হবে। অসুস্থ প্রবীণের দায়িত্ব তারা নিবে না। এখন শারীরিক মানসিক ভাবে সুস্থ থাকা অবস্থায় সেখানে থাকতে পারতেছে, কিন্তু অসুস্থ হলে তখন তার দায়িত্ব কে নিবে? কে দেখবে তাকে? তো তার চিকিৎসা খরচ কে দেবে? তাকে যে কেয়ার গিভার, সে যে একজন, এখন এই জন্য সারা পৃথিবীতে একটা আওয়াজ উঠেছে, সেটা হলো লং টার্ম কেয়ার প্রবীণদের জন্য। যে লং টার্ম কেয়ার এটা জরুরি। এখন লং টার্ম কেয়ার বিষয়টা কি? লং টার্ম কেয়ার হলো একটা মানুষ নির্দিষ্ট বয়সের পরে যখন বেড রিডেন হয়ে যাবে, আমি আপনি আমরা যতই উম, শক্তিশালী থাকি না কেন, বয়স বাড়তে 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 একটা সময় সবাইকে বিছানায় পড়তে হবে। তখন জীবন হয়ে যায় কি একটা বিছানা কেন্দ্রিক। প্রস্রাব পায়খানা খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবকিছু বিছানায়। তো বেড বাউন্ড, তো বেড বাউন্ড যে প্রবীণরা রয়েছে, যে থাকবে, তাদের দায়িত্ব নিবে কে? তো তাদের দায়িত্ব নিতে হলে কি লাগবে? কেয়ার গিভার লাগবে। এই যে কেয়ার গিভার, এই শব্দগুলো বাংলাদেশে জানি না। তো জেরিয়াট্রিক কেয়ার গিভার, এখন প্রবীণদের জন্য সেবা কর্মী তৈরি করতে হবে। এখন প্রবীণদের জন্য সেবা কর্মী তৈরি করতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে, তাদেরকে ওই তার জীবন একটা বিছানায় থাকবে, ওই বিছানা কেন্দ্রিক চিন্তা করতে হবে। এগুলো আসলে আহ, অনেক পরিকল্পনার বিষয় আছে, এবং এটা বিষয় নিয়ে আছে। এখন সরকারি বেসরকারি পর্যায়ে আমি বলবো এখনই মানে আমাদেরকে এই এটা নিয়ে ভাবতে হবে, নইলে ভবিষ্যতে বাংলাদেশ কিন্তু প্রবীণদের বাংলাদেশ, ভবিষ্যতে বাংলাদেশ, ইউনিসেফের একটা সর্বশেষ গবেষণা করেছিল, সেই তথ্য মতে বাংলাদেশ
সারা পৃথিবীতে প্রবীণ প্রবণ সমাজের একটা তালিকা করেছে। তো সেখানে দেখা গেছে যে বাংলাদেশ প্রবীণ প্রবণ সমাজের তালিকায় 2 নম্বর পজিশনে আছে। হ্যাঁ, তো সেই তথ্যে বলা হয়েছে 2029 সালে, এ বেশি দিন নাই কিন্তু, এই যে 3-4 বছর পরে 2029 সালে বাংলাদেশ প্রবীণ প্রবণ সমাজে পা দিতে যাচ্ছে। 2047 সালে বাংলাদেশ পুরোপুরি প্রবীণ প্রধান দেশে পরিণত হবে। তার মানে প্রবীণ প্রধান মানে এইখানে জনসংখ্যা একটা প্রবীণ জনগোষ্ঠী বেশি থাকবে। আমাদের গবেষণা বলতেছে, স্ট্যাটিস্টিক যেটি, যে এখন দেখবেন আগে আহ, যারা ছিল পরিবারগুলো, সন্তানের সংখ্যা ছিল 4 জন, 5 জন, 6 জন, হ্যাঁ, 3 জন, এরকম। হুম। এখনকার জেনারেশনে এসে এটা হয়ে গেছে 2 জন। এর 2 জন। পরের জেনারেশনে তারা চিন্তা করতেছে 1 জন। তারপরের জেনারেশন বলতেছে আমরা সন্তানই নিব না। তার নেব না। মানে, হ্যাঁ, তার মানে কি জনসংখ্যায় কি একটা ভ্যাকুয়াম তৈরি হবে, শিশুর সংখ্যা কমে যাবে, প্রবীণের সংখ্যা বেড়ে যাবে, এবং ইয়ং এর সংখ্যা লিমিটেড থাকবে। তার মধ্যে একটা বিশাল সংখ্যক ইয়ং চলে যাচ্ছে দেশের বাইরে। তো হুম। তখন এই প্রবীণদের সেবা করার জন্যই তো আমার দেশে তো আমি মানুষ পাবো না, যদি আমি সঠিক পরিকল্পনা না করি যে সেই সময় প্রবীণের জন্য। তো এগুলোর জন্য চিন্তা করতে হবে। আরো যেটা হলো, এই যে আমাদের দেশে যে আর কি আর্কিটেকচারাল যে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, হ্যাঁ, যেমন রাস্তাঘাট, পথ, ফুটপাত, ব্রিজ তৈরি করা হচ্ছে, এগুলো তো এক একটা তৈরি করা হচ্ছে মিনিমাম 100 বছরের পরিকল্পনা নিয়ে। এর আগে তো আর পরিকল্পনা। এই স্ট্রাকচার ভাঙা যাবে না। তো 100 বছর পরে বা এই আজ থেকে 30 বছর পরে এই যে ফুটপাত, এই যে রেল স্টেশন, এই যে স্থাপনাগুলো তৈরি করা হচ্ছে, সেখানে তো বাংলাদেশে প্রবীণ থাকবে সব 25%। তারা কি হাঁটবে না? তারা সেই রেল লাইনে কিভাবে উঠবে প্ল্যাটফর্ম দিয়ে? তারা এই ফুটপাথ দিয়ে কিভাবে হাঁটবে? তারা হুইল চেয়ারের পথ কোটায় আমাদের, যে হুইল চেয়ার নিয়ে যে আমরা যেতে পারবো? আমরা যে একটা সঠিক পরিকল্পনা লাগবে প্রবীণদের নিয়ে, যে আমাদের প্রবীণদের কথা চিন্তা করতে হবে, কারণ বেশি দিন নাই কিন্তু, 20 থেকে 30 বছর পরেই প্রচুর প্রবীণ সব সবাই রাস্তাঘাটে প্রবীণ। হাঁটবে, কাজ করতেছে, এই করতেছে। তাদের জন্য কি তখন এই স্ট্রাকচার ভেঙে আবার নতুন করে আবার করবে? এটা কি সম্ভব? তার মানে এখন থেকেই যে স্ট্রাকচার গুলো তৈরি করা হচ্ছে, যা কিছু তৈরি করা হচ্ছে সবকিছুতেই প্রবীণদের কথা চিন্তা করতে হবে, পরিকল্পনা আনতে হবে। সেটি সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, আমি বারবার একই কথাই বলতেছি, কারণ এই হ্যাঁ। বিষয়গুলো অ্যালার্মিং, এটি আমাদের ভাবতে হবে। আচ্ছা। এবার যে আমি যে খরচটার কথা বলছিলাম যে ধরেন এটা খরচটা আসলে টেন্টেটিভ কি একটা অ্যামাউন্ট আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, যে ধরেন ধরেন কেউ 60 বছর বয়সে সে চলে গেল একটা আহ, মানে হাউসে। তো এটার সিস্টেমটা কি, যেটাকে তাকে মান্থলি পে করতে হবে নাকি কো- তাকে কো- একটা কো- অ্যামাউন্ট ডিপোজিট কোথায় করতে মানে, হয়, সিস্টেমটা কি? যে বেসরকারি পর্যায়ে যেগুলো, জি। মানে যেমন আমি আমার প্রতিষ্ঠানের কথা যদি বলি, আমাদেরটা হলো এটা 5 স্টার ক্যাটাগরির একটা জেনেটিক ওল্ড হোম। হ্যাঁ, এটা পুরো, এটার ভেতরে আসলে পরে এটা বাংলাদেশ আর মনে হয় না, মনে হয় যে এটা প্রবীণদের একটা বাইরের অর্গানাইজেশন। তো যেটা যেমন তাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটা মেনটেনেন্স করতে তো খরচ আছে, সেটা তো খরচ করতেই হবে। তো যেমন হুম। আমাদের এখানে একজন প্রবীণ থাকতে তার কি মাসে থাকা বাবদি 700 স্কোয়ার ফিটের এক একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট কিন্তু সেখানে আচ্ছা। থাকতেছে। হ্যাঁ, এবং পুরাটা 5 স্টার ক্যাটাগরি। তো সেখানে থাকলে তাকে মান্থলি পে পে করতে হচ্ছে হলো 50,000, 50,000 টাকা মান্থলি। 50,000। এবং সেই সাথে আচ্ছা। তাকে 5 বেলা খাবার দেওয়া হচ্ছে, এবং সেটা কি জেনেটিক ফ্রেন্ডলি ফুড। যদি কারো কিডনিতে সমস্যা থাকে তাহলে কিডনি ফ্রেন্ডলি ফুড, লিভারে সমস্যা থাকলে লিভার ফ্রেন্ডলি ফুড। মানে পুরা আমরা আচ্ছা। বডি স্ক্রিনিং করে যার যেটা দরকার সেভাবে তার জন্য খাবার ব্যবস্থা করা হচ্ছে। 5 বেলা খাবার দেওয়া হচ্ছে, তো সেখানে 3 বেলা মেইন মিল আর 2 বেলা কি স্ন্যাক্স স্ন্যাক্স। দিয়ে। তো সেটা দেয়া হচ্ছে, নিয়ে নেওয়া হচ্ছে হলো 25,000 টাকা মাসে। তার মানে একজন সুস্থ সবল প্রবীণের আমাদের এই বেসরকারি পর্যায়ে খুব ভালো মতো থাকতে হলে তার পেছনে মানে খরচ করতে হবে 75 থেকে 80 হাজার টাকা, তার মান্থলি খরচ আছে। এবং সেই সাথে আচ্ছা। যদি আবার কেয়ার গিভার সাপোর্ট লাগে, সেটার সাথে আরো 50 থেকে 70 হাজার টাকা যোগ হয়ে যাবে। তার মানে 1.5 থেকে 2 লাখ টাকার মতো মান্থলি খরচ হবে। তো এই যে, এটা কি একটা মডেল? আমাদের এটা হলো একটা মডেল। এবং এটা যে এই খরচ করে যে এটা যে এখান থেকে যে খুব বিজনেস করা হচ্ছে, ব্যবসা করা হচ্ছে, তা কিন্তু না। কারণ প্রবীণদের যে সুযোগ সুবিধাগুলো এটা দিতে হলে আমাদের, মানে ওই বাইরের আদলে দিতে হলে
এই টাকাই খরচ হচ্ছে, এখান থেকে আমাদের কোনো কি প্রফিট বা এই ধরনের কোনো চিন্তা নেই, কিন্তু তাদের স্ট্যান্ডার্ড লাইফটা দিতে হচ্ছে এবং এই প্রজেক্টটা যেন সাস্টেনেবল হয়, এটা টাকা দিয়ে যেন এটা চলতে পারে, সেই চিন্তা করা হচ্ছে যে প্রবীণরা যেন থাকতে পারে। এটা বললাম আমি বেসরকারি পর্যায়ের কথা। হ্যাঁ, কিন্তু সরকারি পর্যায়ে তো এই কাজগুলো সরকারের তো, সরকারও তো এরকম একটা প্রতিষ্ঠান করতে পারে যেটা অনেক, আমাদের এটা তো ভাই অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে, ধরেন এক্সপেন্সিভ মানে। এক্সপেন্সিভ হবে। সরকার হাসপাতাল করতেছে, সেখানে আমাদের ডাক্তার নিয়োগ দিচ্ছে না, তাদের স্যালারি দিচ্ছে না, আমাদের স্টাফদের স্যালারি দিচ্ছে না। তো সেটা প্রবীণদের জন্য প্রবীণ বান্ধব একটা প্রতিষ্ঠান তৈরি করুক, করে প্রতিষ্ঠান সেখানে এর একটা মধ্যে মডেল তো তৈরি ভাইয়া করুক। অ্যামেনিটিস গুলো আছে, যে আদার ওই যে বললেন সুইমিং পুল, জিম, সনা সবই হ্যাঁ, তারা। সুইমিং পুল, সোনা, জাকুজি সব। আর এখানে তো পুরাটাই তাদের। এবং এটা যে আমার ওয়াকিং এরিয়া কৈপন দিয়ে, মানে জাপানি কৈপন একটা এরিয়া দিয়ে, যা তাদের ওয়াকিং এরিয়া তাদেরই তো। এটা হলো উম, একটা মডেল, এবং এটা উপমহাদেশে প্রবীণদের নিয়ে সবচেয়ে বড় প্রজেক্ট আর কি, যেটা বাংলাদেশে, সেটাও একটা গর্বের বিষয়। ভাইয়া এটাই বাংলাদেশে যে খরচটা পড়ছে, জাপানেও কি ঠিক ওই একই খরচটা পড়ছে না? জাপানে বা বিদেশে আরো বেশি। তারতম্য আমাদের আছে। এখানে যারা থাকতে আসতেছে, দেখা গেল দীর্ঘদিন আমেরিকায় আছে। আমেরিকায় যে সরকারি পর্যায়ে যে ওল্ড হোম গুলো, যে ফ্যাসিলিটি, বা আবার বেসরকারি রিটায়ারমেন্ট হোমও আছে ওইখানে, আমাদের এই কোয়ালিটির মতো বা আমাদের যে খারাপই বলবো হোক আমেরিকা। তো সেখানে তারা এসে বলতেছে যে তাদের ওইখানে থাকতে বাংলাদেশি টাকায় খরচ হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। এটার চেয়ে বাংলাদেশে এই ফ্যাসিলিটি পেয়ে তাও নিজের দেশে থাকতেছে, নিজের দেশ মাটিতে এসে সেখানে অনেক, অর্ধেকেরও না, তারও কম খরচ হচ্ছে এই ফ্যাসিলিটি পেয়ে। তো সুতরাং ওদের দেশেও খরচ আছে, ওদের দেশে বরং আমাদের এটা মনে হচ্ছে আমাদের কাছে অনেক টাকা, অনেকই, কিন্তু আসলে তা না। এই যে ফ্যাসিলিটি, আমাদের প্রত্যেকটা সেট আপ প্রবীণ বান্ধব, হাই কমোড থেকে আরম্ভ করে হুইল চেয়ার নিয়ে যেন মুভ করতে পারে সব জায়গায়। এমনকি আমাদের যে রুফটপ ছাদে বেড নিয়ে, মানে বেড রিডেন যে পেশেন্ট থাকবে বিছানায়, আচ্ছা। তো হুম তাদেরকে হুম। নিয়ে তারাও যেন আকাশ দেখতে পারে, ঘোরাঘুরি করা যায় চারদিকে, তাদেরকে নিয়ে সেই ব্যবস্থাও আছে। তো এগুলো তো আহ, বেশ একটু আগে বলেছি ভালো, যে মানে জেনে এটা ভালো লাগলো বেশ যে সুন্দর ব্যয়বহুল একটা এগুলো ব্যবস্থা হয়েছে করা। তো এখানে। হ্যাঁ, তো এটা শুনে মনে হয় যে অনেক টাকা, আসলে যে ফ্যাসিলিটি বা যে সেটা বা আচ্ছা। কিছুই না। তো হ্যাঁ, ভাইয়া আমাদের এখানে বেসরকারি এবং সরকারি ভাবে আপনার কাছে কোনো হিসাব আছে যে কয় টোটাল, মানে কতগুলো এরকম প্রবীণ নিবাস বা এরকম ওল্ড হোম আছে? বেসরকারি প্রবীণ নিবাস, সরকারি ভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিছু প্রজেক্ট রয়েছে। তো সেখানে ওইটা ওইরকম সঠিক কোনো তথ্য নেই যে আসলে কয়টা অ্যাক্টিভ আছে, কারণ আচ্ছা। থাকলেও কাগজে কলমে আসলে অ্যাক্টিভ কয়টা। আর বেসরকারি ভাবে ওল্ড হোম এখন অনেক আছে, 30 থেকে 40টা আছে সারা বাংলাদেশে। তো এগুলো থাকলেও, তো সেগুলো ওই যে কিছু সিস্টেম তাদের চেঞ্জ করতে হবে, কিছু মানে প্রবীণের ওই চিকিৎসা ব্যবস্থার আয়তন পরিধি বাড়াতে হবে, তাদের দায়িত্ব নেওয়ার পরিধি বাড়াতে হবে। এবং শুধুমাত্র মানুষ মনে করে কি একটা ওল্ড হোম খুললেই মনে হয় একটা ভালো কাজ হয়ে গেল, প্রবীণদের দিচ্ছি, তা না। কিন্তু খুলে প্রবীণদের কি আবার আরেকটা সমস্যা হলো, যেমন ওল্ড হোম গুলো, এই উপমহাদেশের সবচেয়ে বড় ওল্ড হোম কিন্তু বাংলাদেশে। আমাদের এটা পুরোটাই ফ্রি, 1300 প্রবীণ থাকতে পারে ওখানে, থাকা খাওয়া সব ফ্রি, কিন্তু তো প্রবীণ কিন্তু নাই। ওল্ড হোম গুলো কিন্তু প্রবীণ পাচ্ছে না, প্রবীণ যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হলো আপনি আহ, ওইখানে গেলে কিছু নিয়ম কানুনে বেঁধে দেওয়া হচ্ছে। নিয়ম কানুন কি, মানুষ কিন্তু হোক প্রবীণ, একজন শিশু যখন জন্মায়, জন্মের পর থেকে কিন্তু সে স্বাধীন। আপনি মানুষকে কখনো পরাধীন করতে পারবেন না, আপনাকেও না। আপনাকে যদি একটু পরাধীনতা দেওয়া হয়, আপনি দেখবেন স্বাধীনতা যাবেন, স্বাধীন হইতে মন যাবে। তো এটা প্রত্যেকের ক্ষেত্রে, এটা শিশু থেকে আরম্ভ করে প্রবীণের ক্ষেত্রে। কিন্তু একজন প্রবীণ, এটা আমারই একটা গবেষণা আছে যে হঠাৎ মনে হলো আসলে ওল্ড হোম গুলো প্রবীণ পাচ্ছে না কেন। তো এটা নিয়ে আমি কাজ শুরু করলাম, করে দেখলাম যে আসলে কেন এখানে থাকা খাওয়া সব ফ্রি, কিন্তু প্রবীণ নাই কেন। তো অদ্ভুত এক, মানে এই ফলাফল বেরোলো এটা কি আসলে কেন নাই। তো সেখানে, দেখা গেল যে মনে করেন রাস্তায় ভিক্ষা করতেছে প্রবীণ, বা খাবার নাই পরে
যেখানে সেখানে ঘুমাচ্ছে, তাকে নিয়ে আমি এই বেসরকারি ওল্ড হোম গুলোতে রেখে আসলাম, এখানে থাকা খাওয়া ফ্রি। প্রথম দিকে তারা খুশিতে গেল, থাকা খাওয়া তো মানুষের যখন পেটে ভাত আসে, ভাত খাবার জুটতেছে, তখন তার স্বাধীনতা জাগ্রত হয়। কিন্তু তখন তার মনে হচ্ছে যে আমি তো হ্যাঁ খাচ্ছি, এখন তার একটু মনে হচ্ছে যে ই। আর ওল্ড হোম গুলাতে কি করা হয়, সেখানে নানান আইনে বাধা আছে। তো যেটা হলো এখানে এই পান খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, সকালবেলা ওইটা হাঁটাহাঁটি করতে হবে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, মানে প্রবীণ বলে নানা বাইন্ডিং এ বেঁধে দেওয়া হয়। হ্যাঁ, যে তো তখন তারা তারা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে যে আসলে আমি কি জেলখানায় আছি না বন্দি। তখন তারা ভাবতেছে আমি এখান থেকে একবার বেরোইতে পারলে স্বাধীন। তারা একবার এই গেট থেকে বেরোইতে পারলে আবার কি করে, ওই হাইকোর্টের মাজারে মনে করেন এসে সারাদিন ভিক্ষা করতেছে, কিন্তু সে স্বাধীন। রাতের বেলা ওই মাজারে শুয়ে শুয়ে আকাশ, খোলা আকাশে তাকে সিগারেট খাচ্ছে। এটা তার চয়েস, তার ইচ্ছা, সে স্বাধীন। তার স্বাধীন জীবন একটাই, সে আর চাইলেও তাকে আপনি ওই ওল্ড হোম গুলাতে নিতে পারবেন না। হতে পারবেন। এটাই কিন্তু বাস্তবতা। তো মানে প্রবীণ বলেই আমরা প্রবীণদের প্রবীণ হিসেবে দেখে ট্রিট করা যাবে না। প্রবীণরা কিন্তু, মানুষ কিন্তু কখনো প্রবীণ হয় না। মানুষের প্রবীণ হয় কি, মানুষের চামড়া, সামনে। চোখে ছানি পড়ে, মানুষের শরীর, মানুষের মন কিন্তু ইয়ংই থাকে। একজন প্রবীণের মনও ইয়ংই থাকে। তো আমরা ভাবি কি প্রবীণ মানেই তারা বয়স হয়ে গেছে, তাদের আর কি আছে চাহিদা, তাদের আর কি শখ সাদাল্লাদ। এটা পুরা ভুল। এটাও আমাদের একটা ট্যাবু। প্রবীণদের স্বাধীনতা দিতে হবে, তাদেরকে অর্থনৈতিক ভাবে সচ্ছল রাখতে হবে, তাদেরকে আনন্দে রাখতে হবে, এবং তাদেরকে সম্মান করতে হবে। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য, এবং এটা নিয়ে কাজ করতে হবে। এবং সেই কাজ করতে হবে আমাকে, আপনাকে, আমাদেরকে, ইয়ংদেরকে। সবাইকে। প্রবীণদের কথা, প্রবীণদের অধিকাররা প্রবীণরা চাইলে জীবনে দেবে না। সরকারের কথা যদি চিন্তা করেন, যে এখন যে প্রবীণদের অধিকার নিয়ে মনে করেন শাহবাগে 500 প্রবীণ বললো আমাদের এটা দাও, ওইটা দাও, এই দাও। সরকারের কাছে ফর্ম গেলে কারা আসছে, প্রবীণ আসছে, ঠিক আছে ওনারা বসে থাকুক। এখন বসে থাকুক, কি হবে? 1 ঘন্টা 2 ঘন্টা পরে কারো ডায়াবেটিক, কারো হাই ব্লাড প্রেশার, কারো ক্ষুধা লাগতেছে, এমনি চলে যাবে। কিচ্ছু করতে হবে না। হুম হুম মাথা ব্যথা নাই যে তারা কি অধিকার, সুতরাং তাদের কোনো ই নেই, যেখানে চলে যাবে রাস্তা ছেড়ে দিবে। তো তাদের অধিকার আদায় তারা করতে পারবে না। কিন্তু এই প্রবীণদের জন্য 500 তরুণ যদি, ইয়ং, আমরা যা যদি বললি প্রবীণদের জন্য এটা দাও ওইটা দাও, আমাদের জন্য না প্রবীণদের জন্য, তখন কিন্তু সবাই সচেতন হইতে বাধ্য হবে। আর এরা কার কার জন্য যাচ্ছে, কেন যাচ্ছে? এরা যদি রাস্তা না ছাড়ে তাহলে জ্যাম লেগে যাবে। এরা তো ইয়ং। হুম। তো সুতরাং প্রবীণদের নিয়ে কথা বলতে হবে তরুণদের, প্রবীণদের নিয়ে কাজ করতে হবে ইয়ংদের, প্রবীণ youngদের। বান্ধব বাংলাদেশ তৈরি করতে হবে ইয়ংদের। আর আমি শেষ বলবো যে প্রবীণদের নিয়ে যে কাজ করা মানেই প্রবীণদের নিয়ে কাজ করা না। প্রবীণদের নিয়ে কাজ করা মানেই আমাদের প্রত্যেকের জন্য কাজ করা। কারণ আজকে যে আপনি যে সিস্টেমটা দাঁড় করাবেন, কালকে আমি আপনি ওইখানে ভবিষ্যৎ আমরাই ওইখানে ওখানে যাব। যাব। ধন্যবাদ ভাইয়া। আমি আরেকটু একটা মানে জাস্ট শেষ করার আগে আমি একটা জাস্ট যেটা জানতে চাচ্ছিলাম, যে সেটা হ্যাঁ, হচ্ছে আপনি খুবই সুন্দর মেসেজ দিলেন, এই যে আমাদের ইয়ংদেরকে নিয়ে, ইয়ংরা যদি কাজ করে তাহলেই হচ্ছে কি আসলে প্রবীণদের জন্য কাজ করা হবে। তো তারপরেও হয় কি যে সরকারি ভাবে তো একটা উদ্যোগের একটা বিষয় থাকে সবসময়ই। তো স্বাস্থ্য সেবার ক্ষেত্রে প্রবীণদের জন্য মানে সরকারের পক্ষ থেকে কি ধরনের বিশেষ উদ্যোগ বা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আপনি এটা মনে আসলে আমরা যতই বলি সরকারের কাছে, এখন আমাদের দেশ হলো একটা উন্নয়নশীল দেশ, আমরা তো এরকম উন্নত দেশ না। সরকারেরও নানান দিকে নানান কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে যে এই প্রবীণদের নিয়ে কাজ করতে হলে এটা সরকার একা পারবে না। এটার সাথে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের সাথে এক হইতে হবে। হয়ে দেন আমরা সরকারি ভাবে বেসরকারি ভাবে সবাই মিলে একটা প্রবীণ বান্ধব বাংলাদেশ তৈরি করব। প্রবীণ বান্ধব, প্রবীণদের ফ্যাসিলিটি দিব, প্রবীণদের জন্য একটা সুন্দর ব্যবস্থা তৈরি করব। তো সেই পরিকল্পনাগুলো আসলে করতে হবে, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, কারো না কারো উদ্যোগ নিতে হবে। নিয়ে আম, সরকার মানে কি, সরকার মানেই তো আমরাই, দেশই তো। হ্যাঁ,
বেসরকারি মানে কি, আমরা তো বাংলাদেশে আছি, বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই মারা যাব। তা আমাদের দেশটা আমরা কেন আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি না? কেন আমরা বারবার এখনো ওই খালি বিদেশ 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 বলতেছি? আমরা নিজেরাও চলে যেতে যাচ্ছি উন্নত বিশ্বে, যে উন্নত ভাবে এখানে থাকবো। তার চেয়ে আমরাই সবাই মিলে অন্তত 10টা বছর, 20টা বছর যদি আমার দেশের জন্য কাজ করি, আমার দেশের জন্য খাটি, পরিকল্পনা করি, পরিকল্পনা মোতাবেক কাজ করি, তা আমার দেশই তো আমি বিদেশ বানা ফেলতে পারি, পারি না? তো এই অবশ্যই। পরিকল্পনা গুলো আসলে লাগবে। তো সেটার জন্য প্রবীণদের জন্য বিশেষ করে, এবং আমি বারবার আবার বলতেছি, আগামীর বাংলাদেশ কিন্তু প্রবীণদের বাংলাদেশ। তো সুতরাং এই বিশাল সংখ্যক জনগোষ্ঠী যখন এসে, জনসংখ্যা এসে পড়বে, তো তখন তাদেরকে নিয়ে তখন চিন্তা করলে হবে না। একটা সিস্টেম ডেভেলপ করতে হইলেও 15 থেকে 20 বছর লাগে। আমি যদি আজকে কাজ শুরু করি একটা সিস্টেম ডেভেলপ করার জন্য, কাজ করতে করতেও একটা পর্যায়ে দাঁড়াইতে সেটাও 20 বছর চলে যাবে। হ্যাঁ, তো অ্যাবসলিউটলি। কাজটা তো শুরু করতে হবে, এবং কাজটা তো সবাই মিলে করতে হবে, এবং সবাই মিলে একটা প্রবীণ বান্ধব বাংলাদেশ বানাইতে হবে। তৈরি এবং করতে হবে এটা, এবং সবাইকে এটার হ্যাঁ, জন্য প্রস্তুত করার জন্য সবাইকে আসলে প্রস্তুত এখন হইতে থেকে হবে, কাজ এবং এই করতে ক্ষেত্রে হবে। সরকারি বেসরকারি এগুলো আলাদা দেখে লাভ নাই। এটা যে যার জায়গা থেকে আগায় আসতে হবে, মানে প্রবীণ কল্যাণে, এবং এটা প্রবীণ বান্ধব দেশ তৈরি করতে উদ্যত হইতে হবে। ধন্যবাদ ভাইয়া। আসলে আহ, আপনি এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানালেন, এবং আসলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে যে আমাদের নিজেদেরকে এগিয়ে এসে প্রবীণদের জন্য কাজ করতে হবে, কারণ একদিন আমরাও প্রবীণ হব। হ্যাঁ। হ্যাঁ, আজকে এভাবে আলোকপাত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, সহকারী অধ্যাপক মহসিন কবির, আহ, আপনি আমাদেরকে আজকে আপনার যে মতামত দিলেন এবং যে অভিজ্ঞতা আমাদের সাথে আসলে শেয়ার করলেন, সেটা আসলে সমাজের প্রবীণদের প্রতি সচেতনতা এবং আমি আশা করছি যে দায়িত্ববোধ আরো গভীর করবে। আমার দর্শক শ্রোতা যারা আছেন, আশা করি তারাও সেভাবে চিন্তা করার চেষ্টা করবেন। তো ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার আপনাকেও ধন্যবাদ। যে সবাইকে ধন্যবাদ নিউ ভিউ শোনার জন্য। আর আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী যে আর প্রোগ্রাম হবে আমাদের, সেটাতে আমি দেখা হবে। আমি সকলের প্রতি একটা শেষ আহ্বান জানাচ্ছি, আবার যেটি বারবার জানালাম, যেটি হলো, আসুন আমরা সবাই মিলে, আপনাকেও বলি যে শুধু অনুষ্ঠান করার জন্য অনুষ্ঠান না, যে আজকে না না, করলাম তা না। অবশ্যই। হ্যাঁ, তো সবাই মিলে একটা প্রবীণ বান্ধব বাংলাদেশ গড়তে কাজ শুরু করি। কারণ অ্যাবসলিউটলি। আমরাই কিন্তু আগামী দিনের বাংলাদেশ। হ্যাঁ, তো আমাদের কাজ করতে হবে, এবং আমাদের বাবা মাকে ভালোবাসতে হবে, এবং সেই কাজটা নিজের ঘর থেকেই শুরু করি। নিজের ঘর কিছুই না থেকে পারি, অন্তত নিজের ঘর থেকে তো শুরু করতে পারি। শুরু করতে তা পারি, নিজের অবশ্যই। ঘর অবশ্যই। থেকেই শুরু করি, তবেই আস্তে আস্তে সবাই পাল্টাবে। সবাইকে সবসময় ধন্যবাদ। মনে রাখতে হবে যে আমি প্রবীণের দিকে হ্যাঁ, আগাচ্ছি, তো আমি আমার জন্যই আসলে কাজ করছি। হ্যাঁ, হ্যাঁ। সেটাই মনে জি, রাখতে হবে। অসংখ্য জি। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।